মানব চরিত্র পরিবর্তনশীল। আমার গানের শেষে ইয়া শব্দ উচ্চারণ করে আপনি আপনার অশ্লীল চরিত্রের পরিচয় দিয়েছেন, যেটা আমার স্বামী কখনো কোনোদিন করতেন না। সর্বনাশ, যাকে ম্যানেজ করতে তুমি চিৎকার করো না জয়নি, পাগলামি করো না। মনে রেখো বাবা কোন রকমে সুস্থ হয়ে উঠেছেন। আমার সঙ্গে তোমার এইরকম পাগলামির কথা শুনলে সুখে দুঃখে বাবা হার্ট ফেল করবে। অভিষেক, বৈশালী, মাধব, কাকা তোমার এই পাগলামির কথা শুনলে তোমাকে অসুস্থ মনে করবে। ভালো করে ভেবে দেখো। এখন তো আমাকে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাকে যে অনেক কিছু মানিয়ে নিতে হবে, বিশেষ করে আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে রাখার জন্য। নাগিনী ছাপিতে ঢুকে যায়। শোনো শোনো নয়, শুনুন, আমরা এক ঘরে থাকবো ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা আলাদা। সকলের সামনে আমি আপনাকে তুমি বলে সম্বোধন করব, কিন্তু একান্তে আড়ালে আমি আপনাকে আপনি বলবো আপনি। কারণ সন্ধ্যা হতে না হওয়া পর্যন্ত আমি কখনোই আপনাকে আবার স্বামী বলে মানতে পারবো না। তাছাড়া দেবতার মন্দিরে সিঁদুর বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামীর সঙ্গ নিষিদ্ধ। কিছুদিনের মধ্যেই দেখা যাবে আদম আরে ওই একই সঙ্গে খাচ্ছে সেই নিষিদ্ধ গাছের ফল, যে ফল আমি 10 বছর আগে খেয়েছিলাম। ওই গীতারের যৌবন বাগান বেচারি পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। দাদার সংসারে থেকে এই বৌদির অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। গ্রাম ছেড়ে সকলে এসে 10 বছর ধরে তিল তিল করে আমি শেষ হয়ে যাচ্ছি। ঠাকুর এইভাবে শেষ করেছি, আমাকে তুমি একবারে মৃত্যু দাও, মৃত্যু দাও, একবারে শেষ করে দাও। এই যে বলি হাত চালিয়ে ঘরটা মুছে নাও। এখনো বাসন ধোয়া বাকি, জামা কাপড় কাচা বাকি, সব তাড়াতাড়ি সারতে হবে তো নাকি? তারপর ওগুলো সেরে নিয়ে সকাল সকাল উনুনে আজকে তো রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে নাকি? আজ আমি সিনেমা দেখতে যাবো, বুঝেছ? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম। বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। বৌদি, বাসু সকাল থেকে কিছু খাইনি। ওরে বাবা রে বাবা,
থেকে জুতো পালিশ করতে বেরোবে তোমার ছেলে ওই বেসর। না, আমার ছেলে জুতো পালিশ করবে না, আর আমিও তোমার বাবলা ঠাকুরপোর বাড়ি ঝিয়ের কাজ করতে যাব না। আজ দাদা নাইট ডিউটি থেকে ফিরলে আমি সব বলবো, সব বলবো। বলে আমার কিচ্ছু করতে পারবি না রে হারামজাদি। সেই তো 10 বছর ধরে আমার বিরুদ্ধে তো দাদার বাড়িতে অনেক কথাই তো বলেছিস, কিন্তু তাকে আমি এমন টাইট দিয়ে রেখেছি না, সে কাশিবাবু টেরও করতে পারবে না। কি হয়েছে অরুণা, তুমি এরকম সকালবেলা চিৎকার করছো কেন? হ্যাঁ, তুমি তো সারাদিন খালি আমাকে চিৎকার করতেই দেখো, আমার ভালো কিছু তোমার তো চোখেই পড়ে না। কি করে পড়বে অরুণা, কি করে পড়বে? 10 বছর আগে যে আমার জীবনের সব ভালো কালো হয়ে গেছে। তবে আর কি, তোমার এই সোহাগের বোনের ভাগনাকে নিয়ে তুমি দাবার চাল চলো। কথাগুলো কি তোর হিসাব করে বলো অরুণা? এই তোমার জন্য, এই তোমার জন্য আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল। আর আমি যদি বলি তোমার খেয়ালের দাম দিতে গিয়ে আমার একমাত্র বোন গীতার সর্বনাশ হলো। ও, আমার সেই গীতা গীতা গীতা, সে যদি গীতা গীতা করো না, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো। না অরুণা, তুমি ওই আত্মহত্যার শব্দটা উচ্চারণ করো না। ওই শব্দটা আমার কাছে না একটা ভয়ঙ্কর শব্দ। তাহলে শোনো না গো, শোনো। তোমাকে না তোমার ভাবনা আর মনের সম্পর্কে নতুন করে ভাবতে হবে, বুঝেছো? আচ্ছা, আমি তো 10 বছর ধরে ওদের কথাই শুধু ভাবছি। ওদের কথা ভেবেই তো ওই গ্রামে ছেড়ে আমি এই শহরে এসেছি। জানো না, ওদের কথা ভেবেই না আমার রাত্রে ভালো ঘুম হয় না। আমার জীবনে 10টা বছর ধরে শুধু অশান্তি, অশান্তি আর অশান্তি। হ্যাঁ, অশান্তি বলে অশান্তি, ওই আইবুড়ো বোনটাকে বিধবা বলে চালাতে হচ্ছে না গো মা, কি ঘেন্নার কথা। তাছাড়া তাছাড়া তুমি একা ওদের কদিন সংসার টানবে বলো? তোমার তো ভবিষ্যৎ আছে নাকি? সে তো একটা আছে। তাই বলছিলাম কি, ওই গীতা ঠাকুর যদি বাবা ঠাকুর সংসারে একটু এত কাজ করে ক্ষতি কি বলো? বাড়িওয়ালার সংসারে হ্যাঁ গো হ্যাঁ, ছেলেটা খুব ভালো, আমাকে তো এখন বৌদি বলতে অজ্ঞান। আর তোমার আমার কথা খুব ভাবে জানো তো, সেই জন্যই তো ওই জুতো পালিশের সব সরঞ্জাম কিনে নিয়ে এসছে, বেশকে দিয়ে জুতো পালিশ করাবে বলে। না না না, আমার বোন আর ভাগনার জন্য অন্য কাউকে ভাবতে হবে না। তুমি ওই বাড়িওয়ালা বাবলাকে বলে দিও যেন এই ব্যাপারে না খোলাতে না আসে। আমি বেশ বুঝতে পেরেছি, আমি বেশ বুঝতে পেরেছি, এই তোমার জন্য একদিন আমাকে আত্মহত্যা করতে হবে। কেন কেন বারবার ওই আত্মহত্যার কথাটা তুমি উচ্চারণ করেছো? তুমি জানো না ওই আত্মহত্যাটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর শব্দ। আমি আমি তোমার কথা মেনে নিলাম অরুণা, তাই তাই আমার আত্মসম্মানের এই গলাটা টিপে ধরে বলছি, গীতা, এই গীতা, কি বলছো দাদা? আজ থেকে তোর বৌদি তোকে যা বলবে তুই তাই শুনবে। দাদা, তুই ওই বাড়িওয়ালার সংসারে কাজ করতে যাবি। দাদা, তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? আমি ঠিক বলছি, আমি আর তোদের বসে থাকতে পারবো না। 10টা বছর ধরে আমি শুধু তোদের বসে থেকে আসছি, আর আমি পারবো না, আর আমি পারবো না। দাদা, এই বলে অরুণা, একদম ঠিক কথা বলেছো, একদম কাজের কথা বলেছো। এমনি করে যে তুমি আগে বলতে, তাহলে আমাদের সংসারটাই কত সুখ আসতো, সুখ।
এখানে উপস্থিত আমার মা, বোনেরা, ভাইয়েরা, আপনারা দেখলেন তো এই গরিব মানুষকে, বউকে মাথায় তুলতে গেলে এইভাবেই সুখ কিনতে হয়, আর পায়ের তলায় পড়ে থাকে মায়া, মমতা, স্নেহ, স্নেহ। সেই কাপা কাপা হাত দুটো দিয়ে সুখ কেনা সওদাগরের পা দুটো জড়িয়ে ধরে বলে, বৌদির কথা শুনে তুমি আমাকে পরের বাড়িতে জির কাজ করতে পাঠাবে? নিজের সুখ কিনতে গিয়ে তুমি যে অজান্তে অসুখ ডেকে আনলে দাদা, অসুখ ডেকে আনলে, অসুখ ডেকে আনলে। এক বিন্দু মায়া, এক বিন্দু মায়া এসে পিছন থেকে তারে কচি কচি হাত দুটো দিয়ে কর্তব্য ক্লান্ত মনুষ্যত্বের গলা জড়িয়ে ধরে বলে, মামা, ও মামা, আমার খুব খিদে পেয়েছে। ভেবেছে জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত অর্থমৃত দরিদ্র পরাজিত সৈনিক তার চরিত্রের খালি লাগা পকেট থেকে একটা পাউরুটির টুকরো বের করে বলে, ওরে স্নেহ, ওরে মায়া, ওরে এই নতুন এই শতাব্দীর যুগের যন্ত্রণাটাকে ভাগ করে খা, তুই এক টুকরো খা। জীবনের সাদা কাগজে যেন দাগ না পড়ে রে গীতা। ওরে বাসু, ছেঁড়া জামাটা, ছেঁড়া জামাটা সংগ্রামের সংগ্রামের সুতো দিয়ে মামা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদবেই তো, কাঁদবেই তো রে বাসু, তোর বাবার যত কান্না সেটা শুধু আমাদের জন্য রে বাবা, আমাদের এই রে বাবা, আমার ভাগের রুটিটা, ও বাবা, এই রে সোদে, এই, ঠাকুরে পাউরুটি খাওয়ানো হচ্ছে। যা এখান থেকে। এগুলো, দেখ, আমি এগুলো বাবাকে মুখে টোস্ট করে খেতে দেবো। আর তোমার মাঝে নাকি একটু গুড় রুটি আছে নাকি, হ্যাঁ? বাবা ঠাকুরপো, ভারী কথা
বলবো। তার আগে তুমি আমার ননদকে শুনিয়ে দাও তো, ভালো করে শুনিয়ে দাও। এই যে, আজ থেকে তুমি এই বাংলার বাড়িতে কাজ করবে। না, আমার মা তোমার বাড়িতে কাজ করবে না। কি করে তারা বিধবা ভাতে সাজাবে? এই ধর, ভালো করে বিধবা ভাত করা খাত সরঞ্জাম। এই জুতো পালিশের বাক্সটা কাঁধে তুলে নে, তোর কাঁধে তুলে নে। আমি তোর কাছে হাত জোর করে বলছি বাবা, এই জুতো পালিশ করে তোর মাকে দে, জীবন যন্ত্রণা থেকে মুক্তি দে, মুক্তি দে, মুক্তি দে। ভালো লিখিলে, নকল সুমন্ত যেভাবে একটু একটু করে আসল সুমন্ত লিখেছে, তাতে করে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই সুমন্ত চৌধুরীকে মেরে ফেলার ব্যাপারটা প্রকাশ হয়ে যেতে পারে। নকল সুমন আমাদের ব্যাপারটা জানতে দিবেন। আরে যেমন করে জানতে পারছে আমাদের এই কাজের কৌশল, এমন করে ধরে ফেলছে আমাদের এই স্বেচ্ছাকৃত ভুল করে রাখা অফিস ফাইলগুলো। আশ্চর্য, লোকটা কি ভয়ঙ্কর দৃষ্টি। মালিকের কাছে আমাদেরকে একেবারে নো হ্যাঁ করে ছেড়েছিলেন। আমার কি মনে হয় জানেন, এই আসল সুমন্ত সেজে এসেছে নকল সুমন্ত আসলে একটা জাদুকর। এই শুয়োরের বাচ্চা একটা পাকাপোক্ত মধুকর। এ উচ্চৈনীর চৌবর মতো ভান করতে আর একটু একটু করে এই চৌবরিয়ান কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক হয়ে প্ল্যান করছে। ও পূর্ণব্রত বাবু, কমপ্লেন খাবেন? কমপ্লেন এর আগে বলবো। আরে তোমার চেহারা মার মুখটা কিন্তু দিনের পর দিন কালো হয়ে যাচ্ছে। আগে না, স্যারের মুখটা কালো হয়ে যাবেন কেন? ওই সুমন্ত বাবুর উল্টো পাল্টা ব্যবহারের জন্য দুশ্চিন্তায় ওনার মুখটা একটু ম্লান হয়ে যায়। আমাদের সারা ভগ্নিপদের বিরুদ্ধে ইয়ার কি হচ্ছে তুমি? বলি স্যারের হয়ে তোমার কি না করে মানে এখান থেকে কেটে পড়ো। হেয়ার কি কেনা হয়েছে, কোথায় কি হেয়ার অ্যান্ড দেয়ার করা হয়েছে, সেই ফাইলটা কমপ্লিট করে দাদার টেবিলে রাখবে। তাহলে তাহলে হেমন্তদা তোমাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেবে। স্যার, আমি তাহলে স্ট্যান্ডিং কেসগুলো কমপ্লিট। ইয়েস, ভুল করলেই চার্জশিট। কি করবো অভিষেক বাবু, আমি যে এতদিন হয়েছিলাম মেডিকেল আর ফি। আরে এই ক্লাসটা বোকা হলেও এই কাজে একদম সলিড। হ্যাঁ, তা বলছিলাম কি সাদা বাবু, ঠিক ঠিক যতখানি পিছিয়েছ, আরে বাবা আমি ওই বৈশালীর কথা বলছিলাম। বৈশালী এটা এখন আমার জীবনে ফুলফুল করে ছড়িয়ে যাচ্ছে খাওয়া চুরি। তোমার তো বৌদির বোন, দাদার শালি।